আইসিটির পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে আমি আলোচনা করব একাদশ, দ্বাদশ ও বিবিএ সম্মান শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ টপিকস কার্যপত্র সম্পর্কে আজকের অনলাইন ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, বলে রাখি, যারা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তারা বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং মতামত জানাবেন। ভিডিও কেমন হচ্ছে, ক্লাস কেমন লাগতেছে, কোনো ভুল ত্রুটি হলে পরামর্শ দিবেন। আর যারা আজকের এই অনলাইন ক্লাসে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের অনলাইন ক্লাস। আজকের ক্লাসে আমি দেখাবো হিসাব বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়, একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় কার্যপত্র এবং ওয়ার্কশিট সম্পর্কে আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। যারা ভিডিওটি, আশা করি ভিডিওটি না টেনে অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে সমস্যা হবে না যে কার্যপত্র সম্পর্কে বুঝতে। এই অধ্যায়ে আমরা কি শিখব? হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হলো ব্যবসায়ের আর্থিক ফলাফল নির্ণয় করা। একটা নির্দিষ্ট সময় শেষে ব্যবসায়ের আর্থিক ফলাফল নির্ণয় করা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা অন্যতম উদ্দেশ্য। এই আর্থিক অবস্থা প্রদর্শনের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। এক মালিকানা কারবার এবং কোম্পানি এবং অংশীদারি কারবার এই আর্থিক বিবরণী প্রস্তুত করে। এই আর্থিক বিবরণী সহজ, নির্ভুল এবং কম সময়ে প্রস্তুত করার জন্য কার্যপত্র প্রস্তুত করা হয়। তার মানে কার্যপত্র প্রস্তুত করা হয় আর্থিক বিবরণী যাতে সহজ, নির্ভুল এবং কম সময়ের মধ্যে প্রস্তুত করতে পারি, সেই জন্য কার্যপত্র প্রস্তুত করা হয়। এটি হিসাব বিজ্ঞানের একটি ঐচ্ছিক কাজ, অর্থাৎ হিসাব চক্রের এটি আবশ্যিক ধাপ নয়। কার্যপত্র হিসাব চক্রের একটি ঐচ্ছিক ধাপ। এ অধ্যায়ে কার্যপত্র তৈরি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপসমূহ আলোচনা করা হবে এবং এর সাথে মূলধন, মুনাফা জাতীয় ব্যয়গুলো শিক্ষার্থীরা যাতে চিহ্নিত করতে পারে তাও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এবং কার্যপত্র প্রস্তুতের জন্য সমন্বয়গুলো, আসলে কার্যপত্র নির্ণয়ের জন্য সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। এই সমন্বয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। সমাপনী জাবেদা এবং অস্থায়ী হিসাবগুলোর যে নিঃশেষ করা যায় কিভাবে, বন্ধ করা যায় কিভাবে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের ধারণা আমরা প্রথমে নেব। মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় লেনদেনগুলো দুই ধরনের হয়। একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, একটা হচ্ছে মূলধন জাতীয় আয়। আর মুনাফা জাতীয় লেনদেনগুলো হয়, একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, আর একটা হচ্ছে মুনাফা জাতীয় আয়, আর একটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় আয়। তাহলে এখন চলো আমরা দেখি এইগুলোর বিস্তারিত। মূলধন জাতীয় ব্যয় কাকে বলে, মুনাফা জাতীয় মূলধন জাতীয় ব্যয় কাকে বলে, মূলধন জাতীয় আয় কাকে বলে, মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয় ও বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়, আমরা সাধারণত মূলধন জাতীয় ব্যয় বলতে ওই ব্যয়গুলাকে বুঝি যে ব্যয়গুলা একটা দীর্ঘ সময় কারবার ব্যবহার করে, অর্থাৎ 1 বছরের অধিক সময় ভোগ করা যায়। ওই ব্যয়গুলো অনিয়মিত হয়, ওই ব্যয়গুলো টাকার অঙ্ক অপেক্ষাকৃত বেশি হয়। সাধারণত স্থায়ী সম্পত্তি অর্জন কিংবা বর্তমানে স্থায়ী সম্পত্তির কার্যক্ষমতা বৃদ্ধির জন্য যে ব্যয় করা হয় তাকে মূলধন জাতীয় ব্যয় বলে। এখানে স্থায়ী সম্পত্তির অর্জন বলতে শুধু স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্যকে বোঝায় না, বরং স্থায়ী সম্পত্তি আনয়ন করা, ব্যবহার উপযোগী করে গড়ে তোলার জন্য ব্যয়িত অর্থকেও মূলধন জাতীয় ব্যয় বলে। যেমন স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য পরিবহন খরচ এবং তা সংস্থাপনের জন্য সংস্থাপন ব্যয়, তাও মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে সম্পত্তির ক্রয় মূল্য, আনয়ন খরচ, সংস্থাপন খরচ, আইন খরচ, আমদানি শুল্ক, অনুদান ব্যয়, পুনঃ সংস্থাপন ব্যয় অন্তর্ভুক্ত থাকে। সকল মূলধন জাতীয় ব্যয় স্থায়ী সম্পত্তি বৃদ্ধি ঘটায়। মূলধন জাতীয় ব্যয়ের জন্য আমরা যদি জাবেদা দাখিলা দিই, তাহলে আমরা জাবেদা দাখিলা দিতে পারি সম্পত্তি হিসাব ডেবিট, নগদান / ব্যাংক হিসাব ক্রেডিট। যে সম্পত্তি ক্রয় করি ওই সম্পত্তি হিসাব ডেবিট হবে, নগদে হলে নগদান, চেকের মাধ্যমে হলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে আমরা মূলধন জাতীয় ব্যয়ের ফলে যে সম্পত্তি গৃহীত হয় তা বিক্রয়ের উদ্দেশ্যে, উদ্দেশ্য থাকে না, সাধারণত তা কারবারে ব্যবহারের জন্য ক্রয় করা হয় মূলধন জাতীয় ব্যয়গুলো। এবার মুনাফা জাতীয় ব্যয়, রেভিনিউ এক্সপেন্ডিচার। কারবারের যেই ব্যয়গুলো 1 বছরের কম সময় ওই ব্যয়ের সুবিধা ভোগ করা যায়,
ওই ব্যয়ের টাকার অঙ্ক অপেক্ষাকৃত কম এবং ওই ব্যয়গুলো বারংবার অর্থাৎ পুনঃ সংগঠিত হয়, ওই ধরনের ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় বলে। কারবার সংক্রান্ত কার্যাবলী পরিচালনা করতে কারবার প্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখার নিমিত্তে দৈনন্দিন যে ব্যয় সংগঠিত হয়, ওই ব্যয়গুলো প্রতিষ্ঠানের স্বল্পকালীন অর্থাৎ সর্বোচ্চ 1 বছর পর্যন্ত এর উপযোগিতা থাকে, তাকে মুনাফা জাতীয় ব্যয় বলে। এই ব্যয় প্রতিষ্ঠানের পুনঃপুনিক ধরনের অর্থাৎ বারবার হয়ে থাকে। যেমন বেতন, প্রত্যেক মাসে মাসে বেতন দিতে হয়, ভাড়া প্রত্যেক মাসে মাসে দিতে হয়, পণ্য ক্রয় প্রতিদিন অথবা মাস শেষে অথবা সপ্তাহ শেষে, একটা আর্থিক বছরে অনেকবার পণ্য ক্রয় করতে হয়, মানে বারবার সংগঠিত হয়। এই ব্যয় দ্বারা কোনো নতুন সম্পত্তি সংগৃহীত হয় না, সম্পত্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় না, সম্পত্তিগুলো সচল রাখা যায়। এই ধরনের ব্যয়ের বিনিময়ে যে সুযোগ সুবিধা পাওয়া যায় তা একটা হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ 1 বছরের কম সময় এর সুবিধা ভোগ করা যায়। মুনাফা জাতীয় ব্যয়কে যদি আমরা জাবেদা দাখিলায় জাবেদায় অন্তর্ভুক্ত করি, তাহলে সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট হবে, আর নগদান ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এবার আমরা মুনাফা জাতীয় আয় রেভিনিউ ইনকাম সম্পর্কে আলোচনা করব। মুনাফা জাতীয় আয় যেসব আয় ব্যবসার স্বাভাবিক কার্যবলী দ্বারা অর্জিত হয়, অর্থাৎ বারংবার অর্জিত হয়, সেই সব আয়কে মুনাফা জাতীয় আয় বলে। অর্থাৎ বারবার এই আয়গুলো হয়ে থাকে। দৈনন্দিন কারবারি আয় ও ব্যবসায় স্বাভাবিক কার্যবলী দ্বারা অর্জিত আয়কে মুনাফা জাতীয় আয় বলে। মুনাফা জাতীয় আয় বিবরণীতে ক্রেডিট করা হয় এবং বকেয়া থাকলে সংশ্লিষ্ট উদ্বৃত্তপত্রের সম্পত্তি পাশে দেখানো হয়। মুনাফা জাতীয় আয়কে যদি আমরা জাবেদা দাখিলা দেখাই, তাহলে নগদান ব্যাংক প্রাপ্য হিসাব ডেবিট। যদি নগদে পাই তাহলে নগদান হিসাব ডেবিট, যদি চেকের মাধ্যমে পাই তাহলে আমরা ব্যাংক হিসাব ডেবিট করতে পারি, অথবা যদি বাকিতে আমরা এই আয়টা যদি বাকিতে সংগঠিত হয় তাহলে প্রাপ্য হিসাব অথবা দেনদার হিসাব ডেবিট করতে পারি। আর বিক্রয় বা সেবা হিসাব ক্রেডিট, যদি পণ্য হয় তাহলে বিক্রয়, আর যদি সেবা পণ্য হয় তাহলে সেবা আয় ক্রেডিট করব। এবার আমরা আলোচনা করব মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি, ক্যাপিটাল ইনকাম অর গেইন। কারবারের স্বাভাবিক কর্মকাণ্ড দ্বারা পরিচালিত দৈনন্দিন মুনাফা জাতীয় আয় ব্যতীত অন্যান্য আয় যা বারংবার অর্জিত হয় না। যদি বারবার যে আয় অর্জিত হয় তা হচ্ছে মুনাফা জাতীয়, আর যদি বারংবার অর্জিত না হয়, বারবার অর্জিত না হয়, সেগুলো হচ্ছে মূলধন জাতীয়। মানে এই আয়গুলা খুব ঘন ঘন হবে না। একবার অর্জিত হলে দীর্ঘদিন ব্যবসায় ব্যবহার করা হয়, তাকে মূলধন জাতীয় আয় বলে। এই জাতীয় আয় আর্থিক অবস্থার বিবরণীতে দায় পাশে প্রদর্শন করা হয়। আর মূলধন জাতীয় আয়গুলো দায় হয়, যেমন ব্যবসার মালিকের নিকট হতে প্রাপ্ত অর্থ, যা মূলধন হিসেবে আমরা দায় হিসেবে ক্রেডিট করি। শেয়ার ও ঋণপত্রের বিক্রয়লব্ধ অর্থ, তাও আমরা দায় হিসেবে ক্রেডিট করি। শেয়ার ও ঋণপত্রের অধিহারী ইস্যু, তাও মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয় দায় হয়। গৃহীত ঋণ, এই গৃহীত ঋণও মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয় দায় হয়। শেয়ার বাজেয়াপ্তকরণের ফলে লাভ, তাও মূলধন জাতীয় আয়। এই ধরনের প্রাপ্তি মূলত কারবার প্রতিষ্ঠানের দায় হয়, তাই আর্থিক অবস্থার বিবরণীতে তার দায় পাশে দেখানো হয়। এর জন্য যদি আমরা জাবেদা দাখিলা দিই, মূলধন জাতীয় আয়ের জন্য জাবেদা দাখিলা দিলে নগদ অথবা ব্যাংক হিসাব ডেবিট, আর মূলধন অথবা ঋণ হিসাবকে আমরা ক্রেডিট করতে পারি। এবার আমরা বিলম্বিত মুনাফা জাতীয় খরচ, ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। আমরা কারবার প্রতিষ্ঠানের এমন কিছু ব্যয় হয়ে থাকে যা বৈশিষ্ট্যের দিক থেকে মুনাফা জাতীয়, মানে ব্যয়টা মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু এর সুবিধা একাধিক হিসাবকালে পাওয়া যায়। এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যয়টার বৈশিষ্ট্য হবে মুনাফা জাতীয়, ব্যয়টার বৈশিষ্ট্য হবে মুনাফা জাতীয়, কিন্তু এই ব্যয়টা থেকে সুবিধা ভোগ করা যাবে একাধিক বছর হিসাবকালে পাওয়া যায়। বড় অঙ্কের এই টাকাগুলো হয়ে থাকে এমন ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। যেমন অবলেখকের দস্তুরি, অবলেখকের কমিশন, এটা সাধারণত একটা আর্থিক বছরে একাধিক হিসাবকালে এটার সুবিধা ভোগ করে থাকে। বিলম্বিত বিজ্ঞাপন, সাধারণত 4-5 বছরের জন্য বিজ্ঞাপন ব্যয় প্রদান করা হয়। সাধারণত বিজ্ঞাপন ব্যয় মুনাফা জাতীয়, কিন্তু এই বিজ্ঞাপন ব্যয় বিলম্বিত যদি 4-5 বছর 4টা-5টা আর্থিক বছরে ব্যয়টা করা হয়, তাহলে তা বিলম্বিত মুনাফা জাতীয় খরচ, ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। প্রাথমিক খরচটাও খরচ, কিন্তু এটা 4-5 বছরের বা একটা আর্থিক প্রতিষ্ঠানের একটা আর্থিক হিসাবকাল, একাধিক হিসাবকাল ব্যাপী এই ব্যয়টা হয়ে থাকে। সেই জন্য তাকে এই প্রাথমিক খরচটাকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় খরচ বলতে পারি। তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় খরচগুলো সম্পদ হয়।
যেমন অবলোককের দোষ স্ত্রী সম্পদ, বিলম্বিত বিজ্ঞাপন ব্যয় তাও সম্পদ, প্রাথমিক খরচ তাও সম্পদ। বিলম্বিত মুনাফা জাতীয় খরচগুলো অলিক সম্পত্তি হিসাবে উদ্বৃত্তপত্রে দেখানো হয় এবং পরবর্তী এক বা একাধিক হিসাবকালে আয়ের বিপরীতে তা অবলোপন করে ফেলা হয়, মানে বাদ দিয়ে দেওয়া হয়, তা কমিয়ে একদম নীল করে দেওয়া হয়। তাও আমরা এই অধ্যায়ে আমরা শিখব কার্যপত্র। আমরা একটা কার্যপত্রের নমুনা এখানে উপস্থাপন করেছি। কার্যপত্র কিভাবে আমরা তৈরি করব। তো কার্যপত্র তৈরি করতে গেলে আমাদের কার্যপত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলা নাটক পঞ্চ কার্যপত্র 2012 সালের 30 জুন সমাপ্ত বছরের জন্য আমরা প্রথমে একটা গড় করব, রেওয়া মিলের গড়, যা আমাদের প্রশ্নে সাধারণত রেওয়া মিলটা দেওয়া থাকবে। তাহলে আমরা প্রথমেই কাজ করব কি, রেওয়া মিল পার্টে, এই রেওয়া মিল অংশে আমরা একটা 10 কলাম বিশিষ্ট কার্যপত্রের নমুনা ছক এখানে দেখাচ্ছি। এখানে আমরা প্রথমে রেওয়া মিলের ঘরে আমরা প্রশ্নে যে রেওয়া মিল দেওয়া থাকবে, রেওয়া মিল থেকে আমরা সরাসরি এই আইটেমগুলো আমরা উঠিয়ে ফেলবো। নগদ, পারফর্মারদের অগ্রিম প্রদান, জমি, দালান, অবচয় সঞ্চিতি, প্রদর্শনী যন্ত্রপাতি, অবচয় সঞ্চিতি, প্রদর্শনী যন্ত্রপাতি, প্রদেয় নোট, প্রদেয় হিসাব, অগ্রিম টিকিট বিক্রয়, তারপরে মূলধন উত্তোলন, টিকিট হতে আয়, বেতন, বিদ্যুৎ খরচ। এখানে আমরা রেওয়া মিলটা সরাসরি উঠাবো। তারপরে আমরা দেখব যে আমাদের সমন্বয় আছে কিনা, যে সমন্বয়ের ঘরে ডেবিট ক্রেডিট করব। সমন্বয়ের ঘরে ডেবিট হবে, ক্রেডিট হবে। এখানে সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি এই কার্যপত্র সাধারণত সমন্বয় যদি ভুল হয় তাহলে কার্যপত্রে অবশ্যই ভুল হবে। তাহলে আমাদের এখানে সমন্বয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা এখানে সমন্বয় ডেবিট ক্রেডিট করব। ডেবিটে হলে সমন্বয় যেগুলো ডেবিট হবে তা ডেবিট করে লিখবো, সমন্বয় যেগুলো ক্রেডিট হয় তা ক্রেডিট করে লিখবো। পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই রেওয়া মিল এবং সমন্বয়, তা সমন্বয় করে আমরা সমন্বিত রেওয়া মিলে উঠাবো। অর্থাৎ এই যেমন এখানে নগদান 9,600 টাকা, এখানে এর সাথে কোনো সমন্বয় নাই, তাহলে আমরা 9,600 টাকা লিখে ফেলবো। যেহেতু সমন্বয় নাই আর সমন্বিত রেওয়া মিল থেকে আমরা হয়তো আয় বিবরণীতে নেব, নয়তো উদ্বৃত্তপত্রে নেব। আমরা সমন্বিত রেওয়া মিলের দফাগুলো আয় বিবরণীতে অথবা উদ্বৃত্তপত্রে উপস্থাপন করব। তো সমন্বিত রেওয়া মিলের দফাগুলো আয় বিবরণীতে যাবে সাধারণত আয় এবং ব্যয়গুলা, মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলা আয় বিবরণীতে যাবে, আর মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় ব্যয়গুলা যাবে আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ উদ্বৃত্তপত্রে। এখানে এই যেমন নগদ এটা সম্পদ, তাহলে উদ্বৃত্তপত্রে ডেবিট পাশে সম্পদগুলো আর ক্রেডিট পাশে যাবে আয় বা দায়গুলো। তাহলে সাধারণত আয় তো উদ্বৃত্তপত্রে যায় না, আয় বিবরণীতে আয়গুলো আসে, আর উদ্বৃত্তপত্রে যাবে দায়গুলো হবে ক্রেডিট আর সম্পদগুলো হবে ডেবিট। আর আয় বিবরণীতে আয়গুলো হবে ক্রেডিট আর ব্যয়গুলো হবে ডেবিট। তাহলে সমন্বিত রেওয়া মিল সমন্বয়, আমরা প্রথমে রেওয়া মিল থেকে রেওয়া মিল পরে সমন্বয় করব। সমন্বয় এবং রেওয়া মিল যোগ বিয়োগ করে আমরা সমন্বিত রেওয়া মিল তৈরি করব। সমন্বিত রেওয়া মিল থেকে যদি আয় অথবা ব্যয় হয় তাহলে যাবে আয় বিবরণীতে, আর যদি সম্পদ অথবা দায় হয় তাহলে চলে যাবে উদ্বৃত্তপত্রে। তাহলে যেমন এই নগদ তহবিল সমন্বিত রেওয়া মিলে 9,600, এখানে আমরা যেহেতু এটা সম্পদ সেহেতু আমরা এটা উদ্বৃত্তপত্রের সম্পদ পাশে দেখালাম। এখানে পারফর্মারদের অগ্রিম প্রদান এখানে দেওয়া আছে 31,200, এখানে ক্রেডিট হয়েছে আরো, এখানে ডেবিট ছিল 31,200, ক্রেডিট হয়েছে 20,000। তো ডেবিটে ক্রেডিটে কমবে, তাহলে ডেবিট ব্যালেন্স থাকতেছে আরো 11,200। তাহলে পারফর্মারদের অগ্রিম প্রদান এটা সম্পদ, তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে আমরা এটা উদ্বৃত্তপত্রে তার সম্পদ হিসেবে লিখবো। তার মানে রেওয়া মিল আমরা সরাসরি রেওয়া মিল প্রশ্ন থেকে রেওয়া মিলটা উঠাবো, তারপরে নিচে সমন্বয় দেওয়া থাকবে, সমন্বয়গুলো আমরা সমন্বয় করে লিখবো। রেওয়া মিল থেকে সমন্বয় করে রেওয়া মিলের সাথে সমন্বয় করে সমন্বিত রেওয়া মিলে উঠাবো। সমন্বিত রেওয়া মিল থেকে যেগুলা আয় অথবা ব্যয় তা আনবো আয় বিবরণীতে, আর যেগুলো সম্পদ অথবা দায় সেগুলো নেব উদ্বৃত্তপত্রে। সম্পদগুলো হবে ডেবিট পাশে আর দায়গুলো হবে ক্রেডিট পাশে। আয় বিবরণীতে যদি আয় হয় তাহলে ক্রেডিট পাশে, আর যদি ব্যয় হয় তাহলে ডেবিট পাশে। তাহলে আমরা এখানে আয় বিবরণীর ঘরের এই ক্রেডিট পাশটা যদি বড় হয় তাহলে আগে যোগ করব, ক্রেডিট পাশ বড় হলে আইনে ক্রেডিট পাশের যোগফলটা মানে ক্রেডিট ব্যালেন্সটাকে আমরা এনে ডেবিট পাশে বসাবো। ডেবিট পাশের যে খরচগুলো বাদ দেওয়ার পরে যেই পার্থক্য বের হবে, পার্থক্যের নাম হবে নেট লাভ বা ক্ষতি। যদি আমাদের পার্থক্য যদি ক্রেডিট ব্যালেন্স হয়, যদি আয় বিবরণীর ক্রেডিট ব্যালেন্স হয় তাহলে আমাদের নিট লাভ বের হবে, আর নিট লাভ বের হলে এই নিট লাভটা উদ্বৃত্তপত্রের দায় পাশে যাবে। আর যদি ডেবিট ব্যালেন্স বের হয়, আয় বিবরণীতে যদি
আয় বিবরণীতে যদি ডেবিট ব্যালেন্স বের হয়, মানে ডেবিট পাশ বড় হয়, তাহলে এদিক দিয়ে ক্ষতি বের হবে। ক্ষতি বের হলে আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে আমরা ক্ষতিটাই লিখব। তাহলে আমরা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সমন্বয়। আমরা যদি সমন্বয় পারি তাহলে কার্যপত্র আমরা খুব সহজেই করতে পারবো। তাহলে চলো আমরা এখন সমন্বয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আমরা এখন আলোচনা করব বিভিন্ন ধরনের সমন্বয়, কিভাবে আমরা সমন্বয় করতে পারি। অ্যাডজাস্টিং এন্ট্রিজ কি, অ্যাডজাস্টিং এন্ট্রি সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। সমন্বয় দাখিলা কি? একটি ব্যবসা প্রতিষ্ঠানের আয়ুষ্কালকে কতিপয় ক্ষুদ্র ও সমান সময়খণ্ডে ভাগ করা হয়, মানে কয়েকটা পিরিয়ডে ভাগ করা হয়। এই ক্ষুদ্র সময়খণ্ডকে আমরা বলি হিসাবকাল। এই হিসাবকালের সঠিক নিট লাভ বা ক্ষতি নির্ণয় করতে হলে, হিসাবকাল শেষে সঠিক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হলে চলতি হিসাবকালের রাজস্বের সাথে শুধু চলতি হিসাবকালের খরচের মিলকরণ করতে হবে। মানে চলতি হিসাবকালের যে রাজস্ব, তার সাথে শুধু চলতি হিসাবকালের খরচের মিলকরণ করতে হবে। অর্থাৎ শুধু চলতি হিসাবকালের রাজস্ব থেকে চলতি হিসাবকালের খরচ বাদ দিতে হবে। চলতি হিসাবকালের রাজস্ব থেকে, মানে আয় থেকে চলতি হিসাবকালের খরচ বাদ দিলে আমাদের নিট লাভ বের হবে। রাজস্ব বা খরচের মধ্যে যদি বিগত বা অগ্রিম হিসাবকালের কোনো আয় অথবা ব্যয় সংশ্লিষ্ট থাকে, তা রাজস্ব খরচ থেকে বাদ দিতে হবে। মানে বিগত অগ্রিম যদি কোনো খরচ, রাজস্ব বা খরচের সাথে যদি অগ্রিম বিগত বা অগ্রিম হিসাবকালের কোনো আয় ব্যয় সংশ্লিষ্ট থাকে, তা আমরা রাজস্ব বা খরচ থেকে, মানে আয় অথবা ব্যয় থেকে বাদ দিতে হবে। অন্যদিকে চলতি হিসাবকালের রাজস্ব বা খরচ বকেয়া থাকলে সংশ্লিষ্ট খরচের সাথে যোগ করতে হবে। তার মানে অগ্রিমগুলো আমরা বাদ দেব, বকেয়া খরচগুলা যোগ করব। অর্থাৎ একটি হিসাবকালের সঠিক রাজস্ব বা খরচ নির্ণয় করার জন্য অগ্রিম ও বকেয়া রাজস্ব খরচগুলো সমন্বয় করার জন্য যে দাখিলা প্রদান করা হয় তাকে সমন্বয় দাখিলা বলে। সাধারণত হিসাবকাল শেষে রেওয়া মিলের পর অথবা আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে সমন্বয় দাখিলা প্রদান করতে হয়। সাধারণত হিসাবকাল নীতি বা মিলকরণের নীতি বা নীতি অনুসারে সমন্বয় দাখিলা প্রদান করা হয়ে থাকে। এবার আমরা সমন্বয় জাবেদার প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ অ্যাডজাস্টিং এন্ট্রি সম্পর্কে আলোচনা করব। সমন্বয় জাবেদাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অগ্রিম সমূহ, আরটা হচ্ছে বকেয়া সমূহ। অগ্রিম সমূহ ভাগ করার জন্য অগ্রিম সমূহকে আমরা বলতে পারি অগ্রিম খরচ আর অগ্রিম আয় বা অনুপার্জিত রাজস্ব। আর বকেয়াগুলো, একটা হচ্ছে বকেয়া খরচ আর একটা হচ্ছে বকেয়া রাজস্ব। আমরা এগুলো সম্পর্কে এবার বিস্তারিত আলোচনা করব। অগ্রিম খরচ, প্রিপেড এক্সপেন্স। অর্থ প্রদান করা হয়েছে কিন্তু এখনো সেবা নেওয়া হয়নি, এমন খরচকে অগ্রিম খরচ বলে। মানে আমরা অর্থ প্রদান করে ফেলেছি কিন্তু এখনো সেবা পাই নাই, এরকম খরচকে বলে অগ্রিম খরচ। অর্থাৎ চলতি হিসাবকালে অর্থ প্রদান করা হয়েছে কিন্তু সুবিধা আগামী হিসাবকাল সময়ে পাওয়া যাবে, এমন অর্থকে বলে অগ্রিম খরচ। যেমন অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, অগ্রিম বীমা। অগ্রিম রাজস্ব বা অনুপার্জিত রাজস্ব, আনআর্নড রেভিনিউ। মানে চলতি হিসাবকালে টাকা পাওয়া গিয়েছে কিন্তু এর সুবিধা আগামী হিসাবকালে বা কাল সময়ে প্রদান করা হবে, এমন প্রাপ্তি সমূহকে অগ্রিম রাজস্ব বলে। মানে তার মানে অগ্রিম রাজস্ব বা অনুপার্জিত রাজস্ব হচ্ছে আগে টাকা পেয়ে ফেলছি কিন্তু তাকে এখন সুবিধা দেই নাই, সুবিধা পরবর্তী হিসাবকালে বা হিসাবকাল সময়ে আমরা সুবিধা দেব, তাকে আমরা বলবো অগ্রিম রাজস্ব। আর বকেয়া রাজস্ব হচ্ছে যে সেবা প্রদান করে ফেলেছি কিন্তু টাকা পাওয়া যায়নি, সেবা বা পণ্য ক্রেতাকে হস্তান্তর করা হয়েছে কিন্তু তার প্রতিদান হিসাবে অর্থ বা কোনো সম্পদ পাওয়া না গেলে তাকে বলে বকেয়া রাজস্ব। যেমন ধারে বিক্রয়, বিনিয়োগের সুদ, বকেয়া, ধারে সেবা প্রভৃতি। বকেয়া খরচ, অ্যাক্রুড এক্সপেন্স। আমরা সেবা গ্রহণ বা পণ্য ক্রয় করেছি চলতি হিসাবকালে, তার প্রতিদান দেওয়া হয়নি, মানে তার প্রতিদানে তার বিনিময়ে যে ফিডব্যাক দেওয়ার কথা ছিল তা দেওয়া হয় নাই। সেবা গ্রহণ করে ফেলেছি কিন্তু সে টাকা দেওয়া হয় নাই, এইরকম খরচকে আমরা বকেয়া, যেমন বকেয়া বেতন, বকেয়া ভাড়া, ধারে পণ্য ক্রয়, বকেয়া মজুরি প্রভৃতি। এগুলো হচ্ছে আমরা অগ্রিম সমূহ এর সমন্বয় জাবেদা সম্পর্কে আলোচনা করব। অগ্রিম রাজস্ব, আনআর্নড রেভিনিউ। উপভাড়া, এখানে উপভাড়া 2000 টাকা অগ্রিম পাওয়া গিয়েছে। মানে উপভাড়া অর্থাৎ আমরা এটাকে টেনেন্ট বলি, ভাড়ার উপর ভাড়া। মানে একটা রুম আমরা ভাড়া রেখেছি, ভাড়া রেখে তারপর এটা আমরা অন্য কারো কাছে যদি ভাড়া দিই, তার বিনিময়ে যে টাকাটা পাই তাকে আমরা উপভাড়া বা টেনেন্ট বলতে পারি। নগদ বা অগ্রিম উপভাড়া পাওয়া গেলে দুই পদ্ধতিতে, এই উপভাড়া অগ্রিম পাওয়া গেলে মানে নগদে
উপভাড়া পাওয়া গেলে দুই পদ্ধতিতে আমরা হিসাবভুক্ত করতে পারি, অর্থাৎ দায় পদ্ধতিতে লাইবিলিটি মেথড, অর্থাৎ আয়, এবং আয় পদ্ধতি ইনকাম মেথড। তার মানে অগ্রিম উপভাড়া যদি অগ্রিম পাওয়া যায় তাহলে আমরা এটাকে দায় হিসাবে লিখতে পারি এবং আয় হিসাবে লিখতে পারি। যদি দায় হিসাবে লিখি তাহলে এক ধরনের জাবেদা হবে, আর যদি আয় হিসাবে লিখি তাহলে আরেক ধরনের জাবেদা হবে। তাহলে আমরা একটু দেখে নিই দায় পদ্ধতি লাইবিলিটি মেথড। আমরা যদি দায় হিসাবে মনে করি যে অগ্রিম প্রাপ্ত ভাড়াকে আমরা দায় মনে করতে পারি, যে আমরা এখানে এখনো তাকে সুবিধা দেই নাই কিন্তু তার থেকে টাকা পেয়ে ফেলেছি, টাকা নিয়ে নিয়েছি, তাহলে আমাদের এই যে উপভাড়াটা এটাকে আমরা দায় মনে করতে পারি। আর যেহেতু যদি আয় মনে করি যে না, আমরা টাকা যেহেতু উপভাড়া যেহেতু টাকা দিয়ে ফেলেছে, অবশ্যই সে ভাড়া ইউজ করবে, তাহলে এটা আমরা আয় হিসাবে ধরতে পারি। আমরা এটাকে দায় হিসাবে বলতে পারি এবং আয় হিসাবে বলতে পারি। যদি আমরা এটাকে দায় পদ্ধতিতে লাইবিলিটি মেথডে হিসাবভুক্ত করি, এই পদ্ধতিতে অগ্রিম রাজস্ব নগদে পাওয়া গেলে নগদান হিসাব ডেবিট হবে, অগ্রিম উপভাড়া হিসাব ক্রেডিট হবে, দায় হিসাবে ক্রেডিট হবে। আর অগ্রিম উপভাড়াটা দেওয়া মিলে দায় হিসাবে আমরা দেখাবো। যদি এই অগ্রিম উপভাড়ার মধ্যে যদি অগ্রিম উপভাড়া বছরের মাঝামাঝি সময় যদি কিছু অগ্রিম উপভাড়া যদি আয় হিসাবে আয় পরিণত হয়, তাহলে আমরা জাবেদা দিব অগ্রিম উপভাড়া হিসাব ডেবিট আর উপভাড়া হিসাব ক্রেডিট। যেমন 2000 টাকা, 2000 টাকার মধ্যে 800 টাকা এখনো অগ্রিম আছে, মানে আমরা 2000 টাকা অগ্রিম পেয়েছি, 2000 টাকা উপভাড়া অগ্রিম পেয়েছি, এর মধ্যে আর 800 টাকা অগ্রিম আছে। তার মানে 800 টাকা অগ্রিম আছে, মানে আমাদের 1200 টাকা আয় হয়ে গেছে। তাহলে যেহেতু 1200 টাকা আমরা আয় হিসেবে আয় হয়ে গেছে, তাই আমরা 1200 টাকাকে এই অগ্রিম উপভাড়াকে আমরা এই যে 1200 টাকা দ্বারা এই যেহেতু অগ্রিম আছে, তাহলে আমরা এখানে অগ্রিম উপভাড়াকে আমরা যদি ডেবিট করে দিই, ছিল 2000 অগ্রিম উপভাড়া ছিল 2000 এর মধ্যে আর 800 টাকা আছে, তাহলে আমরা এই অগ্রিম উপভাড়া যদি এখানে 2000 টাকার জায়গায় যদি আমরা 800 টাকা রাখতে চাই, তাহলে অগ্রিম উপভাড়াকে যদি আমরা 1200 টাকা দ্বারা ডেবিট করে দিই, তাহলে দায়কে যদি 1200 টাকা দ্বারা কমিয়ে দিই, তাহলে আমাদের এখানে আর থাকতেছে 800 টাকা। তাহলে অগ্রিম উপভাড়া হবে ডেবিট আর উপভাড়া হিসাব ক্রেডিট। উপভাড়াকে আমরা ক্রেডিট করবো, যেহেতু অগ্রিম আছে আর যেহেতু 800, তো 2000 এর মধ্যে 800 আছে, তার মানে আয় হয়ে গেছে রাজস্ব হিসাবে আমরা দেখাবো, এই রাজস্ব হিসাবে দেখাবো 1200 টাকা। তার মানে রাজস্ব বৃদ্ধি পেয়েছে আর দায় হ্রাস পেয়েছে। যদি আয় পদ্ধতিতে ইনকাম মেথডে আমরা দেখাই, তাহলে ইনকাম মেথডে দেখালে আমরা এরকম দেখাতে পারি যে নগদান হিসাব ডেবিট, উপভাড়া হিসাব ক্রেডিট। তাহলে এটা উপভাড়া এত টাকা, উপভাড়া আমরা এরা মিলে ক্রেডিট পাশে আয় হিসাবে ক্রেডিট করব। আর যদি উপভাড়ার 800 টাকা অগ্রিম আছে, যদি এরকম বলা থাকে, তাহলে আমরা উপভাড়া হিসাব ডেবিট 800 আর অগ্রিম উপভাড়া হিসাব ক্রেডিট 800, এরকম আমরা জাবেদা এন্ট্রি করব। নিচের জাবেদাগুলো সমন্বয় দাখিলে দিই। আমরা একটা কাজ করি যে নিচের কিছু এন্ট্রি এগুলো সমন্বয় দাখিলে দিতে পারি। যেমন শিক্ষানবিশ সেলামি 2000 টাকা, ভাড়া প্রাপ্তি 3000 টাকা, অগ্রিম সেবা আয় 5000 টাকা। তাহলে সেই অগ্রিম শিক্ষানবিশ সেলামি 2000 টাকা, তাহলে শিক্ষানবিশ সেলামি 500 টাকা অগ্রিম রয়েছে, তাহলে শিক্ষানবিশ সেলামি 500 টাকা অগ্রিম রয়েছে। তার মানে এখানে শিক্ষানবিশ সেলামি অগ্রিম, যেহেতু অগ্রিম শিক্ষানবিশ সেলামি লেখা হয়েছে, তাই এটা আমরা আয় হিসেবে না লিখে আমরা দায় হিসেবে লিখছি। তো দায় হিসাবে যেহেতু লিখছি, তাহলে আমরা অগ্রিম শিক্ষানবিশ সেলামি অগ্রিম রয়েছে আর 500, এখানে অগ্রিম শিক্ষানবিশ সেলামি আছে 2000, তাহলে শিক্ষানবিশ সেলামি অগ্রিমের জায়গায় থাকবে হচ্ছে 500। তাহলে এখান থেকে কত ক্রেডিট করলে 500 টাকা থাকবে, তার মানে 1500 টাকা যদি আমরা ডেবিট করে দিই, এখানে ক্রেডিট আছে 2000, এখানে থাকবে মাত্র 500। তাহলে শিক্ষানবিশ সেলামি অগ্রিম আছে 500 টাকা অগ্রিম রয়েছে, তাহলে অগ্রিমকে কমাতে হবে। তাহলে অগ্রিমকে যদি কমাই, তাহলে আমাদের জাবেদা দিতে পারি অগ্রিম শিক্ষানবিশ সেলামি ডেবিট আর শিক্ষানবিশ সেলামি ক্রেডিট। আমরা 1500 টাকা দ্বারা যদি এন্ট্রি দিই, তাহলে আমাদের আর ওইখানে 500 টাকা থাকবে। ভাড়া প্রাপ্তি 1200 টাকা অগ্রিম রয়েছে, এখানে প্রাপ্ত ভাড়া 3000 টাকা। এই প্রাপ্ত ভাড়া যে 3000 টাকা আছে, এই প্রাপ্ত ভাড়ার মধ্যে অগ্রিম প্রাপ্ত ভাড়া 1200 টাকা অগ্রিম রয়েছে, তাহলে আমরা এটা যেহেতু আয় হিসাবে লিখছি, আমরা আয় পদ্ধতিতে জাবেদা দিলে এই আয় হ্রাস পাবে। তাহলে আয় ক্রেডিটকে কমাতে হলে করতে হবে ডেবিট, তাহলে ভাড়া প্রাপ্তি হবে ডেবিট আর অগ্রিম প্রাপ্ত ভাড়া হবে ক্রেডিট।
ভাড়া প্রাপ্তিকে আমরা ডেবিট করব, যেহেতু ভাড়া প্রাপ্তি এত টাকা অগ্রিম রয়েছে, তাহলে এই জন্য ভাড়া প্রাপ্তি ডেবিট, আর অগ্রিম প্রাপ্ত ভাড়াকে আমরা ক্রেডিট করব। তারপরে অগ্রিম সেবায় এত টাকা, তাহলে অগ্রিম সেবায়ের 2000 টাকা আয় হয়েছে, তার মানে অগ্রিম সেবা আয় এখানে দেওয়া আছে 5000 টাকা, এর ভিতরে 2000 টাকা আয় হয়ে গেছে, তার মানে এটা আমরা দায় হিসেবে লিখছি। তো যেহেতু দায় হিসেবে রেকর্ডিং করা হয়েছে, তাহলে আমরা দায়কে হ্রাস করাবো, তাহলে অগ্রিম সেবা আয় ক্রেডিট, এটা হয়ে যাবে অগ্রিম সেবা আয় ডেবিট। 2000 টাকা এখান থেকে আয় হয়েছে, তাহলে 2000 টাকা দ্বারা অগ্রিম সেবা আয় ডেবিট হবে, আর সেবা আয় 2000 টাকা সেবা আয় হয়েছে, যেহেতু অগ্রিম সেবা আয়ের 2000 টাকা আয় হয়ে গেছে, তাহলে আমরা আয় হিসেবে ক্রেডিট করবো, তাহলে জাবেদা করব অগ্রিম সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট। অগ্রিম খরচ প্রিপেড এক্সপেন্স সম্পর্কে এবার আমরা আলোচনা করব। বেতন 500 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। এই লেনদেনটি দুইটা পদ্ধতিতে হিসাবভুক্ত করা যেতে পারে। একটা পদ্ধতি হচ্ছে সম্পত্তি পদ্ধতি অ্যাসেট মেথড, আর হচ্ছে খরচ পদ্ধতি এক্সপেন্স মেথড। আমরা সম্পত্তি পদ্ধতিতে যদি জাবেদা দিই, তাহলে বেতন এত টাকা অগ্রিম প্রদান করা হচ্ছে, অগ্রিম বেতন ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তার মানে এখানে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, সম্পত্তি হ্রাস পেয়েছে। তাহলে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, অগ্রিম বেতন নামক সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, আর নগদ টাকা চলে গেছে, এই জন্য নগদান নামক সম্পত্তি হ্রাস পেয়েছে। উপরোক্ত জাবেদায় আমরা যদি না মিলে সম্পত্তি হিসেবে অগ্রিম বেতনকে হিসাবভুক্ত করা হয়েছে, এই অগ্রিম বেতনকে রা মিলে সম্পত্তি হিসেবে দেখানো হবে, অগ্রিম বেতন ডেবিট, রা মিলে ডেবিট পাশে হবে। আমরা যদি এটা ব্যয় পদ্ধতিতে যদি আমরা হিসাবভুক্ত করি, আবার বেতনকে ব্যয় হিসাবে লিখিত পত্রায় জাবেদাভুক্ত করলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তখন আমরা এটা খরচ বৃদ্ধি পেয়েছে, সম্পত্তি হ্রাস পেয়েছে, তা বেতন হিসেবে আমরা হিসাবভুক্ত করব। 500 টাকা রা মিলে বেতন হিসেবে দেখাবো। এরপর সমন্বয়ে বলা হলো অগ্রিম বেতন 3000 টাকা, বেতন খরচ 3000 টাকা কমাতে হবে, অর্থাৎ অগ্রিম বেতনের 3000 টাকা ডেবিট করতে হবে এবং বেতন হিসাবকে 3000 টাকা কমাতে হবে, অর্থাৎ 5000 - 3000 = 2000 টাকা খরচ হিসেবে দেখাতে হবে। তাহলে আমাদের জাবেদা হবে অগ্রিম বেতন হিসাব ডেবিট আর বেতন হিসাব ক্রেডিট। অগ্রিম বেতন হিসাব আমরা ডেবিট করব আর বেতন হিসাবকে ক্রেডিট করব। যদি বেতন অগ্রিম প্রদান করা হয় 3000 টাকা, তাহলে আমরা জাবেদা করব অগ্রিম বেতন হিসাব ডেবিট আর বেতন হিসাব ক্রেডিট। অগ্রিম বেতন কেন ডেবিট? অগ্রিম বেতন ডেবিট ওই জন্য যে কোনো খরচ অগ্রিম প্রদান করলে এগুলো সম্পদ, মূলধন জাতীয় ব্যয়, আর মূলধন জাতীয় ব্যয়গুলো সম্পদ হয়, এই জন্য অগ্রিম বেতন হিসাব ডেবিট আর বেতন হিসাব ক্রেডিট। এর অগ্রিমের কারণে বেতন হ্রাস পেয়েছে, খরচ হ্রাস পেয়েছে, এই জন্য আমরা বেতন হিসাবকে ক্রেডিট করব। সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এই জন্য সম্পত্তি ডেবিট, আর খরচ হ্রাস পেয়েছে এই জন্য বেতন খরচ ক্রেডিট। নিজের সমন্বয়গুলো জাবেদা দেখিয়ে দাও। আমরা যদি এখানে দেখতে পাচ্ছি বীমা সেলামি 3000 টাকা, অগ্রিম আইন খরচ 15000 টাকা, কমিশন খরচ 2500 টাকা। এগুলো যদি আমরা জাবেদা দিই, সাধারণত এই জাবেদাগুলোই কার্যপত্রের মধ্যে খুব বেশি ব্যবহৃত হয়। যেমন বীমা সেলামি 1500 টাকা অগ্রিম দেওয়া হয়েছে। এখানে বীমা সেলামিকে আমরা এখানে যেহেতু বীমা সেলামি লেখা হয়েছে, তাই অবশ্যই বীমা সেলামিকে ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে 3000 টাকা। তাহলে আমরা ব্যয় হিসাবে যদি লিপিবদ্ধ করি, এখানে বীমা সেলামি অগ্রিম, তাহলে আমরা জাবেদা দেব অগ্রিম বীমা সেলামি হিসাব ডেবিট আর বীমা সেলামি হিসাব ক্রেডিট। অগ্রিম আইন খরচের 12000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এখানে আইন খরচ, অগ্রিম আইন খরচ এখানে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। সম্পদ হিসেবে যেহেতু অগ্রিম আইন খরচ লেখা হয়েছে, যদি আইন খরচ লেখা হতো তাহলে আমরা বুঝতাম এটা খরচ, আর অগ্রিম আইন খরচ লেখার কারণ হচ্ছে এটাকে ইনিশিয়ালি এন্ট্রি দেওয়ার সময় তা প্রথমে ইনিশিয়ালি এন্ট্রি দেওয়ার সময় তা খরচ সম্পদ হিসেবে লিপিবদ্ধ করেছে। তাহলে এখন আইন খরচের অগ্রিম আইন খরচের 12000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মানে খরচ হয়ে গেছে 12000 টাকা, এই অগ্রিম থেকে 12000 টাকা খরচ হয়ে গেছে। তাহলে আমরা জাবেদা দেব আইন খরচ হিসাব ডেবিট, আইন খরচ হিসেবে লিপিবদ্ধ করব, আর অগ্রিম আইন খরচ হ্রাস পাবে, আমরা অগ্রিম আইন খরচকে ক্রেডিট করব। তার মানে এটার জন্য দ্বিতীয় নম্বর জাবেদা দিতে পারি আইন খরচ হিসাব ডেবিট আর অগ্রিম আইন খরচ হিসাব ক্রেডিট। কমিশন 1000 টাকা অগ্রিম দেওয়া হয়েছে। এখানে কমিশন খরচ, এখানে এটা খরচ হিসেবে লিপিবদ্ধ হয়েছে। তাহলে আমরা জাবেদা করব অগ্রিম কমিশন খরচ ডেবিট আর কমিশন খরচ ক্রেডিট। আমাদের কার্যপত্রের সমন্বয় দাখিলার মধ্যে আমাদের অবচয় সংক্রান্ত বিভিন্ন সমন্বয় আসে। আমরা সাধারণত জানি একটা স্থায়ী সম্পত্তির উপর ব্যবহারজনিত কারণে স্থায়ী সম্পত্তির যে মূল্য হ্রাস পায় তাকে অবচয় বলে।
স্থায়ী সম্পত্তি সাধারণত ব্যবহারজনিত কারণেও এর মূল্য হ্রাস পায়। এর মূল্য হ্রাস পাওয়ার আরও অনেক কারণ আছে, ব্যবহারহীনতা, অপ্রচলন, বাজার দরের স্থায়ী পতন ইত্যাদি দৃশ্যমান বা অদৃশ্যমান কারণে স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাস পায়। এই স্থায়ী সম্পত্তির যে মূল্য হ্রাস পায় তাকে সাধারণত অবচয় বলে। এটি একটি অগ্রিম ব্যয় এবং নন ক্যাশ আইটেম, এটা অনগদ খরচ। সাধারণত সম্পত্তির এই কলকবজার ব্যবহারের ফলে প্রতি বছর, যেমন 10 বছর, এটা অর্জন ব্যয় যদি সম্পত্তির অর্জন ব্যয় যদি 10,000 টাকা হয়, আর যদি আয়ুষ্কাল হয় 10 বছর, সম্পত্তিকে আয়ুষ্কাল দ্বারা ভাগ দিলেই যে টাকা পাওয়া যায় তাকে অবচয় বলে। এটি একটি অগ্রিম খরচ এবং এটি একটি অগ্রিম ব্যয় এবং অনগদ ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়। অবচয়ের জন্য আমরা সমন্বয় দেখিয়ে দেব অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি, কলকবজা হিসাব ক্রেডিট। যে কোনো সম্পদের উপর আমরা যদি জাবেদা দিই, অবচয় সংক্রান্ত যে কোনো সম্পদে জাবেদা দিই, অবচয় খরচ ডেবিট হবে। অবচয় সঞ্চিতি এখানে আমরা টান দিয়ে সম্পদের নামটা লিখব। কলকবজা হলে লিখব কলকবজা হিসাব, যদি আসবাবপত্র হয় তাহলে লিখবো আসবাবপত্র হিসাব, যদি দালান কোঠা হয় তাহলে লিখবো এখানে দালান কোঠা হিসাব। বকেয়া খরচ, আমাদের সকল প্রকার বকেয়া অ্যাক্রুড এক্সপেন্সগুলো আমরা এতক্ষণ অগ্রিম খরচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব বকেয়া খরচ অ্যাক্রুড এক্সপেন্স নিয়ে। হিসাবকালের শেষে বকেয়া খরচ থাকলে তা হিসাবভুক্ত করলে সংশ্লিষ্ট ব্যয় বৃদ্ধি পাবে, মানে বকেয়া খরচের ফলে সংশ্লিষ্ট ব্যয় বৃদ্ধি পায়। অন্যদিকে ওই বকেয়া ব্যয়ের জন্য দায় বৃদ্ধি পায়, মানে একদিকে ব্যয় বৃদ্ধি পায়, অন্যদিকে আবার দায় বৃদ্ধি পায়, মানে খরচ বৃদ্ধি পাবে এবং দায় বৃদ্ধি পাবে। বকেয়া খরচ থাকলে বকেয়া খরচের ফলে খরচ বৃদ্ধি পাবে এবং দায় বৃদ্ধি পাবে। বকেয়া খরচ সংক্রান্ত সমন্বয়গুলো কোনো হিসাবভুক্তি থাকে না, এই জন্য রেওয়া মিলের সাথে এর সমন্বয়গুলো কোনো সম্পর্ক থাকে না। যেমন বেতন বকেয়া আছে 2000 টাকা, এখানে একদিকে বেতন ব্যয় বৃদ্ধি পাবে, অন্যদিকে বকেয়া বেতন মানে দায় বৃদ্ধি পাবে। তার মানে বকেয়া খরচের ফলে বেতন মানে সংশ্লিষ্ট খরচ বৃদ্ধি পাবে এবং সংশ্লিষ্ট খরচের জন্য দায় বৃদ্ধি পাবে। যেমন বেতন 2000 টাকা বকেয়া, যাবে হবে বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। আমরা কিছু এই বকেয়া যে কোনো খরচের জন্য আমরা যদি জাবেদা দিই, সংশ্লিষ্ট খরচ বৃদ্ধি পাবে এবং দায় বৃদ্ধি পাবে। যেমন বেতন বকেয়া তাহলে বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। যেমন মজুরি বকেয়া তাহলে মজুরি হিসাব ডেবিট, বকেয়া মজুরি ক্রেডিট। আমরা এরকমভাবে অনেকগুলো আইটেম আমরা এখানে উপস্থাপন করছি। বন্ধুরা, ভাড়া খরচ বকেয়া আছে 2500 টাকা, এর জন্য আমরা জাবেদা করব ভাড়া খরচ হিসাব ডেবিট, বকেয়া ভাড়া খরচ হিসাব ক্রেডিট। কারণ খরচের এই বকেয়া থাকার কারণে সংশ্লিষ্ট খরচ বৃদ্ধি পাবে এবং সংশ্লিষ্ট খরচের জন্য দায় বৃদ্ধি পাবে। আমরা জানি খরচ ডেবিট ব্যালেন্স, ডেবিটকে বৃদ্ধি করতে হলে আরও ডেবিট করতে হয়, আর দায় ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিটকে বৃদ্ধি করতে হলে আরও ক্রেডিট করতে হয়। তাহলে ভাড়া খরচ বকেয়া আছে 2500 টাকা, এর জন্য আমরা জাবেদা দেখিয়ে দেব ভাড়া খরচ হিসাব ডেবিট, বকেয়া ভাড়া খরচ হিসাব ক্রেডিট। বিমা সালামি খরচ বকেয়া, এর জন্য আমরা জাবেদা দেব বিমা সালামি ডেবিট, বকেয়া বিমা সালামি ক্রেডিট। মজুরি বকেয়া, মজুরির কারণে মজুরি খরচ বৃদ্ধি পাবে, তাহলে মজুরি হিসাব ডেবিট, আর বকেয়া মজুরি হিসাব ক্রেডিট, দায় বৃদ্ধি পাবে। কারবার খরচ অনুরূপভাবে কারবার খরচ বকেয়া, তার মানে এটার জন্য কারবার খরচ হিসাব হবে ডেবিট, আর বকেয়া কারবার খরচ হিসাব ক্রেডিট। ঋণের সুদ বকেয়া, তো ঋণের সুদ খরচ বৃদ্ধি পাবে, ঋণের সুদ হিসাব ডেবিট, বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট। ভাড়া খরচের 3/1 অংশ বকেয়া, যা মিলে ভাড়া খরচ আছে 3/1 অংশ বকেয়া, তাহলে 3/1 অংশ ভাড়া খরচের 3/1 অংশ বকেয়া, তার জন্য আমরা আবেদন করব ভাড়া খরচ হিসাব ডেবিট আর অগ্রিম বকেয়া ভাড়া খরচ হিসাব ক্রেডিট। তার মানে আমরা যে কোনো খরচ বকেয়ার জন্য আবেদন দিতে পারি সংশ্লিষ্ট খরচ ডেবিট আর সংশ্লিষ্ট খরচের বিপরীতে বকেয়া ক্রেডিট। যেমন ভাড়া ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট, বিমা সালামি ডেবিট, বকেয়া বিমা সালামি ক্রেডিট, মজুরি ডেবিট, বকেয়া মজুরি ক্রেডিট, কারবার খরচ ডেবিট, বকেয়া কারবার খরচ ক্রেডিট, ঋণের সুদ ডেবিট, বকেয়া ঋণের সুদ ক্রেডিট, ভাড়া খরচ ডেবিট, বকেয়া ভাড়া খরচ ক্রেডিট। এবার বকেয়া রাজস্ব অ্যাক্রুড রেভিনিউ নিয়ে আমরা আলোচনা করব। রাজস্ব বকেয়া থাকলে সমন্বয় করার সময় একদিকে রাজস্ব বৃদ্ধি পাবে, অন্যদিকে সম্পত্তি বৃদ্ধি পাবে। তার মানে রাজস্ব যদি বকেয়া থাকে, রাজস্ব বৃদ্ধি পাবে, সম্পত্তি বৃদ্ধি পাবে। খরচের ক্ষেত্রে আমরা দেখেছি খরচ বৃদ্ধি পেয়েছে এবং সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেয়েছে। খরচ বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেয়েছে। তার ঠিক বিপরীত হবে, রাজস্ব বকেয়া থাকলে রাজস্ব বৃদ্ধি পাবে আর সম্পত্তি বৃদ্ধি পাবে। যেমন সেবায় 7000 টাকা বকেয়া আছে, এখানে সেবা প্রদান করায়
রাজস্ব 7,000 টাকা বৃদ্ধি পাবে। ঠিক অন্যদিকে পাওনা টাকা পাওনা থাকায় প্রাপ্য হিসাব মানে সম্পত্তি 7,000 টাকা বৃদ্ধি পাবে। তাহলে জাবেদা হবে, এটার জন্য জাবেদা হবে সেবা আয় এত টাকা বৃদ্ধি পেয়েছে, সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয়, তার মানে প্রাপ্য হিসাব ডেবিট, আর সেবা প্রদান করার ফলে আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেলে রাজস্ব বৃদ্ধি পেলে রাজস্ব ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিটকে বাড়াইতে হলে আবার ক্রেডিট করতে হয়, আর সম্পত্তি ডেবিট ব্যালেন্স, ডেবিটকে বাড়াইতে চাইলে আরও ডেবিট করতে হয়। তাহলে আমরা এখানে 700 টাকা আয় বকেয়া আছে, তাহলে জাবেদা করব প্রাপ্য হিসাব ডেবিট, বকেয়া সেবা আয় হিসাব ক্রেডিট। আমরা এখানে এখন একটু কয়েকটা বকেয়া আয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। ভাড়া প্রাপ্তি বকেয়া আছে 2,500 টাকা। তাহলে আমরা একটু আগে দেখেছি যে রাজস্ব বকেয়া থাকলে রাজস্ব বৃদ্ধি পাবে, সম্পত্তি বৃদ্ধি পাবে। তাহলে সম্পত্তি বৃদ্ধি পেলে সম্পত্তি হিসাব হবে ডেবিট, আর রাজস্ব বৃদ্ধি পেলে রাজস্ব হিসাব হবে ক্রেডিট। তার মানে সংশ্লিষ্ট রাজস্ব হিসাব ক্রেডিট হবে আর সম্পত্তি হিসাব ডেবিট হবে। তার মানে এখানে ভাড়া প্রাপ্তি বকেয়া আছে, প্রাপ্ত ভাড়া বকেয়া আছে এত টাকা, তাহলে বকেয়া প্রাপ্ত ভাড়া এটা একটা সম্পদ, তাহলে বকেয়া প্রাপ্ত ভাড়া হিসাব ডেবিট আর প্রাপ্ত ভাড়া হিসাব ক্রেডিট। তার মানে আয় বৃদ্ধি পেয়েছে, তো এই জন্য প্রাপ্ত ভাড়া ক্রেডিট হবে আর বকেয়া প্রাপ্ত ভাড়া ডেবিট হবে। শিক্ষানবিশ সালামি 1,300 টাকা বকেয়া আছে। তো শিক্ষানবিশ সালামি আয় বকেয়া থাকলে সংশ্লিষ্ট আয় হবে ডেবিট, আর সংশ্লিষ্ট আয়ের বিপরীতে সম্পদ হবে ডেবিট। সম্পদ বৃদ্ধি পাবে, তার মানে সম্পদ ডেবিট হবে, আর রাজস্ব বৃদ্ধি পাবে না, রাজস্ব ক্রেডিট হবে। তাহলে এখানে রাজস্বটা হচ্ছে শিক্ষানবিশ সালামি। শিক্ষানবিশ সালামি এটা একটা আয়, সাধারণত কোনো কিছু শিখাই দেওয়ার ফলে যেই সালামি পাওয়া যায় তাকে শিক্ষানবিশ সালামি বলে, আর একটা রেভিনিউ। এই শিক্ষানবিশ সালামি 1,300 টাকা বকেয়া রয়েছে। তাহলে বকেয়া শিক্ষানবিশ সালামি এটা একটা সম্পদ, আমরা সম্পদ হিসেবে ডেবিট করব, বকেয়া শিক্ষানবিশ সালামি ডেবিট, আর শিক্ষানবিশ সালামি সংশ্লিষ্ট আয় শিক্ষানবিশ সালামি হিসাব হবে ক্রেডিট। সেবা আয় 5,000 টাকা বকেয়া রয়েছে। তাহলে সেবা আয়ের ফলে আয় বৃদ্ধি পেয়েছে, সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। তাহলে সম্পত্তি তার মানে সেবা আয়ের বিপরীতে সম্পত্তি হচ্ছে প্রাপ্য হিসাব, তাহলে জাবেদা হবে প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট। বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে, তাহলে বিনিয়োগের সুদ এর জন্য আমরা জাবেদা দিতে পারি বিনিয়োগ হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি পাবে, বিনিয়োগ ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট, অথবা বিনিয়োগের বকেয়া সুদ ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। আমরা জাবেদা দিতে পারি বিনিয়োগ হিসাব ডেবিট, বিনিয়োগের কারণে বিনিয়োগ বৃদ্ধি পাবে, তাহলে বিনিয়োগ হিসাব ডেবিট, বিনিয়োগের বকেয়া সুদ হিসাব ক্রেডিট। কমিশন আয় বকেয়া রয়েছে, তার মানে কমিশন বাবদ আয় বকেয়া রয়েছে, তাহলে বকেয়া কমিশন এটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই জন্য বকেয়া কমিশন ডেবিট হবে। কমিশন বৃদ্ধি মানে আয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য কমিশন হিসাব ক্রেডিট হবে। ভাড়া প্রাপ্তির 4/1 অংশ বকেয়া রয়েছে, তাহলে প্রাপ্ত ভাড়া, তাহলে বকেয়া প্রাপ্ত ভাড়া ডেবিট, আর প্রাপ্ত ভাড়াকে আমরা ক্রেডিট করব। আমরা এখন কার্যপত্রের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ আইটেম সমাপনী মজুত পণ্য। সাধারণত কার্যপত্র দুই ধরনের প্রতিষ্ঠানের কার্যপত্র হয়। সাধারণত একটা হয় সার্ভিস কনসার্ন আর একটা হয় মার্চেন্ডাইজিং কনসার্ন, অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান এবং সেবাদানকারী প্রতিষ্ঠান। তো পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান যদি হয় তাহলে অবশ্যই সমাপনী মজুত পণ্য থাকবে। আমরা সমাপনী মজুত পণ্য জানি যে হিসাবকালের শেষে অবিকৃত যে পণ্যগুলো থাকে তাকে সমাপনী মজুত পণ্য বলে। সমাপনী মজুত পণ্য সমন্বয়করণের পদ্ধতি আছে দুইটা, আমরা দুইটা পদ্ধতিতে আমরা দেখাবো। প্রথম পদ্ধতিটি হচ্ছে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে দেওয়া থাকে না, সমাপনী মজুত পণ্য তখন ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এই ক্ষেত্রে সমাপনী মজুত পণ্য ক্রয়ের সাথে সমন্বয় করা যেতে পারে। আমরা ক্রয়ের সাথে সমন্বয় করে সমাপনী মজুত পণ্য জাবেদা দিতে পারি সমাপনী মজুত পণ্য ডেবিট, ক্রয় ক্রেডিট। যদি সমাপনী মজুত পণ্য আমরা জানি বছর শেষে যে অবিকৃত পণ্যগুলো থাকে ওই অবিকৃত পণ্যগুলোকে আমরা সমাপনী মজুত পণ্য বলে আখ্যায়িত করি। আর এই অবিকৃত পণ্যগুলো যেহেতু ব্যবহার হয় নাই, এগুলো কারবারের সম্পদ হিসেবে আমরা সমাপনী মজুত পণ্যকে আমরা ডেবিট করব। এখানে ক্রয় ক্রেডিট, সাধারণত ক্রয় কেন ক্রেডিট করব? ক্রয় তো ডেবিট ব্যালেন্স, ক্রয়কে ক্রেডিট কেন করব? কারণ এই ক্রয়কৃত পণ্যের ভিতরেই সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত আছে। যেহেতু সমাপনী মজুত পণ্য আলাদা কোনো পণ্য না, যা ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। যেমন আমরা উদাহরণ দিতে পারি যে বছরের শুরুতে কারবার ক্রয় করেছে 1 লাখ টাকা, এখন 1 লাখ টাকা থেকে 20,000 টাকার পণ্য সমাপনী মজুত পণ্য হিসেবে রয়েছে।
তো 1,00,000 টাকা সমাপনী মজুত পণ্য তো আলাদা কোনো পণ্য না, তা ক্রয়ের থেকে অন্তর্ভুক্ত। এই জন্য এই সমাপনী মজুত পণ্যের কারণে কারবারের ক্রয় মানে খরচ হ্রাস পায়। খরচ ডেবিট ব্যালেন্স, ডেবিটকে হ্রাস পাওয়ানোর জন্য আমরা ক্রেডিট করব। এই জন্য সমাপনী মজুত পণ্য হবে ডেবিট আর ক্রয় হবে ক্রেডিট। আমরা যদি এটা উদাহরণ দিতে পারি যে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে দেওয়া আছে, প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 5,000 টাকা, ক্রয় দেওয়া আছে 22,000 টাকা, সমন্বয়ে বলা আছে সমাপনী মজুত পণ্য 3,000 টাকা, 3,500 টাকা। তাহলে আমরা জাবেদা করব সমাপনী মজুত পণ্য ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। 3,500 টাকায় সমাপনী মজুত পণ্যকে ডেবিট করব, ক্রয়কে ক্রেডিট করব। এটা যদি আমরা কার্যপত্রে উপস্থাপন করি, প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, সমাপনী মজুত পণ্য, যেহেতু আমরা সমাপনী মজুত পণ্য এই সমন্বয়ের ঘরে সমাপনী মজুত পণ্য ডেবিট আর ক্রয় ক্রেডিট, এভাবে আমরা সমন্বয়টা উপস্থাপন করব। তারপর আমরা সমন্বিত রেওয়া আয় বিবরণী এবং উদ্ধৃতপত্রে উপস্থাপন করব। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, এই পদ্ধতিতে প্রারম্ভিক ও সমাপনী মজুত পণ্যকে সমাপনী দাখিলার মাধ্যমে সমন্বয় করা যায়। এক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্যকে আয় বিবরণীর মাধ্যমে যে শূন্য করা হয়। আমরা প্রথমে আয় বিবরণী হিসাব ডেবিট, প্রারম্ভিক মজুত পণ্য হিসাব ক্রেডিট। প্রারম্ভিক মজুত পণ্য আয় বিবরণীর মাধ্যমে যে শূন্য করে তারপর সমাপনী মজুত পণ্য ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট করে আমরা জাবেদা দাখিলা দিতে পারি। এরকম এটাকে আমরা কার্যপত্র উপস্থাপন করার জন্য, কার্যপত্র যদি উপস্থাপন করতে চাই তাহলে প্রারম্ভিক মজুত পণ্য, আমরা প্রারম্ভিক মজুত পণ্যকে করব ক্রেডিট আর সমাপনী মজুত পণ্য করব ডেবিট, আর ক্রয় ক্রেডিট হবে। তাহলে আমরা এখানে জাবেদা দিতে পারলাম। জাবেদাতে আমরা দেখতে পাচ্ছি যে আয় বিবরণী ডেবিট, আয় বিবরণীতে ডেবিট হবে। তাহলে আয় বিবরণীতে আমরা প্রারম্ভিক মজুত পণ্যের আয় বিবরণীতে আমরা ডেবিট করে ফেলবো 5,000 টাকা। তারপরে প্রারম্ভিক মজুত পণ্য ক্রেডিট, প্রারম্ভিক মজুত পণ্য বরাবর আমরা ক্রেডিট করব 5,000 টাকা, এই প্রারম্ভিক মজুত পণ্য বরাবর ক্রেডিট। তারপরে সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, সমাপনী মজুত পণ্য ডেবিট করব। সমাপনী মজুত পণ্যতে সমাপনী মজুত পণ্যের করা হবে ডেবিট আর ক্রয়ের করা হবে ক্রেডিট। এইভাবে আমরা উপস্থাপন করতে পারি। আমরা কিছু সমন্বয় সম্পর্কে এবার আলোচনা করব। 2012 সালের 31শে ডিসেম্বর তারিখে জনাব রহমানের হিসাব বইতে নিম্নলিখিত বিষয়গুলো প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দাও। এখানে সমাপনী মজুত পণ্য 75,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। আমরা এটার জন্য জাবেদা দিতে পারি সমাপনী মজুত পণ্য ডেবিট, ক্রয় ক্রেডিট। এরকম ভাবে সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। সমাপনী মজুত পণ্য হিসাব ভুক্ত করা হলো 75,000 টাকা। তারপরে বকেয়া মজুরি, আমরা একটু আগে আলোচনা করে আসছি যে খরচ বকেয়া থাকলে সংশ্লিষ্ট খরচ ডেবিট হবে আর বকেয়া সহ ক্রেডিট হবে। তাহলে জাবেদা হবে মজুরি খরচ ডেবিট আর বকেয়া মজুরি ক্রেডিট। তার মানে সংশ্লিষ্ট খরচ বৃদ্ধি পাবে, দায় বৃদ্ধি পাবে। মজুরি ডেবিট, মজুরি মানে খরচ বৃদ্ধি পেয়েছে, আর বকেয়া মজুরি মানে দায় বৃদ্ধি পেয়েছে। তাহলে জাবেদা হবে, এটার জাবেদা হবে মজুরি হিসাব ডেবিট, বকেয়া মজুরি হিসাব ক্রেডিট। এখন বীমা সালামি অগ্রিম প্রদত্ত হয়েছে 2,000 টাকা। আমরা এটাকে দুইভাবে হিসাবভুক্ত করতে পারি। আমরা হিসাবভুক্ত করতে পারি এটাকে সম্পদ হিসাবে, হিসাবভুক্ত করতে পারি এটাকে ব্যয় হিসাবে। আমরা যদি এই সম্পদ হিসাবে হিসাবভুক্ত করি তাহলে জাবেদা হবে অগ্রিম বীমা সালামি ডেবিট আর বীমা সালামি ক্রেডিট। তাহলে আমরা সম্পত্তি হিসাবে জাবেদাভুক্ত করলাম। যদি খরচ হিসেবে জাবেদাভুক্ত করি তাহলে এটা অগ্রিম বীমা সালামি হবে ডেবিট আর বীমা সালামি হবে ক্রেডিট। তারপরে 50,000 টাকা মূল্যের যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করতে হবে। তাহলে আমরা জানি অবচয় ধরার 50,000 টাকার উপর 10% অবচয় ধরলে হয় 5,000 টাকা। এর জন্য জাবেদা দাখিলা হবে অবচয় হিসাব ডেবিট আর অবচয় সঞ্চিতি বা পঞ্জীভূত অবচয়, সংশ্লিষ্ট সম্পত্তির নাম লিখে দিব, অবচয় হিসাব ডেবিট, পঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তারপরে বিনিয়োগের উপর 4,000 টাকা সুদ পাওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, তার মানে আয় বকেয়া থাকলে বকেয়া সম্পদ বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে বকেয়া বিনিয়োগের সুদ অথবা বিনিয়োগ হিসাব ডেবিট, আমরা বকেয়া বিনিয়োগের সুদ অথবা অনাদায়ী বিনিয়োগের সুদ বা বকেয়া বিনিয়োগের সুদ ডেবিট, সুদ হিসাব ক্রেডিট, আমরা এভাবে হিসাবভুক্ত করতে পারি। অনাদায়ী পাওনা ধার্য করা হয়েছে 2,000 টাকা। রেওয়া মিলে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে 3,000 টাকা। তাহলে অনাদায়ী পাওনা ধার্য করা হয়েছে 2,000 টাকা। তাহলে আমরা এটার জন্য জাবেদা দেব অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। মানে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করা হয়েছে 2,000 টাকা। রেওয়া মিলে অনাদায়ী পাওনা সঞ্চিতি, তার মানে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে। যদি আমাদের পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া থাকে তাহলে আমরা অনাদায়ী পাওনার ক্ষতিপূরণ করব। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি সাধারণত
আমরা জানি যে অনাদায়ী পাওনা হচ্ছে দেনাদারের নিকট থেকে চূড়ান্ত প্রচেষ্টার পরেও যে টাকা আদায় করা সম্ভব নয়, ওই টাকাটা হচ্ছে অনাদায়ী পাওনা। আর এই অনাদায়ী পাওনার ক্ষতি পূরণ করার জন্য প্রত্যেক বছর লাভ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আলাদা একটা ফান্ডের মধ্যে রেখে দেওয়া হয়, ওই ফান্ডটাকে হচ্ছে অনাদায়ী পাওনার সঞ্চিতি। এই অনাদায়ী পাওনার সঞ্চিতির যদি ফান্ডে টাকা থাকে আর ওই বছর যদি অনাদায়ী পাওনা হয়, তাহলে এই অনাদায়ী পাওনা সঞ্চিতির ফান্ড থেকে টাকা এনে অনাদায়ী পাওনার ক্ষতি পূরণ করা হয়। তাহলে অনাদায়ী পাওনার ক্ষতি পূরণ করলে অনাদায়ী পাওনার সঞ্চিতি, সকল সঞ্চিতি ক্রেডিট ব্যালেন্স হয়। তো অনাদায়ী পাওনার সঞ্চিতি ক্রেডিট ব্যালেন্স তখন হয়ে যাবে ডেবিট। এই যে অনাদায়ী পাওনার সঞ্চিতি ডেবিট হয়েছে, কারণ কি? অনাদায়ী পাওনার সঞ্চিতি তো ডেবিট ব্যালেন্স না। ডেবিট হওয়ার কারণ হলো যে এখানে এই অনাদায়ী পাওনা সঞ্চিতি থেকে টাকা এনে 2000 টাকা দ্বারা ক্ষতিপূরণ করা হয়েছে। ক্ষতিপূরণ করার কারণে অনাদায়ী পাওনা সঞ্চিতি হয়েছে ডেবিট, আর প্রাপ্য হিসাব হয়েছে ক্রেডিট। তার মানে অনাদায়ী পাওনা ধার্য করা হয়েছে, এটার জন্য জাবেদা ভুক্ত করতে পারি আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এবার আমরা আলোচনা করব সমাপনী দাখিলা, ক্লোজিং এন্ট্রি। আমরা এতক্ষণ অ্যাডজাস্টিং এন্ট্রি সম্পর্কে আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব এই সমাপনী দাখিলা বা ক্লোজিং এন্ট্রি সম্পর্কে। হিসাবকাল শেষে হিসাবগুলো পরবর্তী হিসাবকালের জন্য প্রস্তুত করা কি? মানে হিসাবকাল শেষে হিসাবগুলো পরবর্তী হিসাবকালের জন্য প্রস্তুত করাকে হিসাব বন্ধকরণ বলা হয়। হিসাবগুলো বন্ধ করার জন্য স্থায়ী হিসাব এবং অস্থায়ী হিসাবগুলো চিহ্নিত করা খুব জরুরি। সকল আয় বিবরণীর হিসাব, যেমন রাজস্ব এবং খরচ এবং উত্তোলন হিসাবগুলো অস্থায়ী হিসাব। অন্যদিকে সকল আর্থিক অবস্থার বিবরণীর হিসাব, যেমন সম্পত্তি ও দায় মালিকানা সত্ত্বে, এগুলো স্থায়ী হিসাব। তার মানে অস্থায়ী হিসাবগুলো বন্ধ করা হবে, স্থায়ী হিসাবগুলো না। সকল প্রকার অস্থায়ী যে হিসাবগুলো, নমিনাল অ্যাকাউন্টগুলো, অস্থায়ী হিসাবগুলো বন্ধ করার জন্য যে দাখিলা প্রদান করা হয় তাকেই ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিলা বলে। এই হিসাবগুলো মূলত একাধিক হিসাবকালের সাথে সংশ্লিষ্ট থাকে। স্থায়ী হিসাবগুলো বন্ধ করতে হয় না, এই হিসাবগুলো পরবর্তী হিসাবকালে স্থানান্তর করা হয়। স্থায়ী হিসাবগুলো বন্ধ করা হয় না, আর অস্থায়ী হিসাবগুলো বন্ধ করা হয়। অস্থায়ী হিসাবগুলোর মধ্যে আছে রাজস্ব, সকল প্রকার আয়, খরচ, সকল প্রকার ব্যয়, উত্তোলন, তারপরে নিট লাভ, এগুলা সংশ্লিষ্ট বছর অস্থায়ী হিসাব, এগুলো বন্ধ করা হয়। আর স্থায়ী হিসাবের মধ্যে আছে মালিকানা সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, খরচ, উত্তোলন। স্থায়ী হিসাবগুলো বন্ধ করা হয় না, আর অস্থায়ী যে হিসাবগুলো, ওই হিসাবগুলো বন্ধ করা হয়। আমরা সমাপনী দাখিলা প্রস্তুত। এই সমাপনী দাখিলার সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি যে হিসাবকাল শেষে অস্থায়ী হিসাবের জেরগুলো আয় বিবরণীর মাধ্যমে মালিকের মূলধন হিসাবে সমাপনী দাখিলার মাধ্যমে স্থানান্তর করা হয়। মালিকের মূলধন হিসাবে মানে হিসাবকাল শেষে অস্থায়ী যেই জেরগুলো তা আয় বিবরণীর মাধ্যমে মালিকের মূলধন হিসাবে সমাপনী দাখিলার মাধ্যমে স্থানান্তর করা হয়। আর অস্থায়ী হিসাবগুলো বন্ধ করার জন্য কিছু নিয়ম আছে, যেমন সকল রাজস্ব হিসাব স্বাভাবিক জের ক্রেডিট হয়। আমরা জানি সকল আয়ের ক্রেডিট ব্যালেন্স হয়। এই রাজস্ব হিসাবের জেরগুলো ডেবিট এবং আয় বিবরণীকে ক্রেডিট করার মাধ্যমে সকল রাজস্বের জের শূন্য করা হয়, ফলে সকল রাজস্ব বন্ধ হয়ে যাবে। তার মানে সকল রাজস্বকে আমরা, রাজস্বের ক্রেডিট ব্যালেন্স হয়, স্বাভাবিক জের হয় ক্রেডিট। সকল রাজস্বকে যদি আমরা ডেবিট করে দিই আর আয় সারাংশ বা আয় বিবরণীকে যদি ক্রেডিট করে দিই, তাহলে সকল রাজস্ব বন্ধ হয়ে যাবে। সকল খরচ সাধারণত স্বাভাবিক জের ডেবিট হয়। সকল খরচকে যদি আমরা ক্রেডিট করি, তার বিপরীতে আয় সারাংশ বা আয় বিবরণীকে যদি আমরা ডেবিট করি, তাহলে আমাদের সকল প্রকার খরচ বন্ধ হয়ে যাবে। এরপর আয় বিবরণীর আয় খরচের চেয়ে বেশি হলে নিট মুনাফা হবে। যদি আয় খরচের চেয়ে বেশি হয়, নিট মুনাফা হবে, যার জন্য আয় বিবরণীর জের থাকে ক্রেডিট। অন্যদিকে আয়ের চেয়ে এই খরচ যদি বেশি হয়, তাহলে নিট ক্ষতি হয়। নিট ক্ষতি হলে আয় বিবরণীর জের থাকে ডেবিট। যদি নিট লাভ হয়, তাহলে আমরা আয় বিবরণীকে ডেবিট এবং মূলধন হিসেবে ক্রেডিটের মাধ্যমে আমরা এই আয়ের জেরকে আমরা শূন্য করব। আবার যদি নিট ক্ষতি হলে আয় বিবরণীকে আমরা ক্রেডিট করব আর মূলধনকে ডেবিট করার মাধ্যমে আমরা এই নিট ক্ষতির ব্যালেন্সকে আমরা শূন্য করতে পারি। আমরা নিম্নোক্ত প্রক্রিয়ায় সমাপনী জাবেদা প্রদান করতে হয়। আমরা খরচকে কিভাবে আমরা সমাপনী জাবেদা দিব। খরচের স্বাভাবিক জের হয় ডেবিট,
সকল যে কোনো খরচকে আমরা এই প্রক্রিয়ার মধ্যে আমরা যে কোনো খরচকে সমাপনী জাকিলে দিতে পারবো। যে কোনো খরচ তার স্বাভাবিক জের হয় ডেবিট, খরচকে আমরা এই স্বাভাবিক যে ডেবিট হয় আমরা সমাপনী শূন্য করার জন্য খরচকে করব ক্রেডিট আর আয় বিবরণীকে করব ডেবিট। তার মানে যাবে হবে আয় বিবরণী ডেবিট, সংশ্লিষ্ট খরচ ক্রেডিট। রাজস্ব, সকল রাজস্বকে আমরা বন্ধ করার জন্য রাজস্বকে যদি আমরা বন্ধ করতে এটা স্বাভাবিক জের হবে ক্রেডিট, রাজস্বকে ডেবিট করতে হয়, যেহেতু স্বাভাবিক জের ক্রেডিট বন্ধ করার জন্য আমরা করে দিব ডেবিট, আর এর বিপরীতে আয় বিবরণী কি করব ক্রেডিট। তাহলে সংশ্লিষ্ট যাবে হবে সংশ্লিষ্ট রাজস্ব হিসাব ডেবিট আর আয় বিবরণী হিসাব ক্রেডিট। নিট লাভের স্বাভাবিক জের হয় ক্রেডিট জেড। তাহলে এই নিট লাভকে বন্ধ করতে গেলে আমরা আয় বিবরণী করতে হবে ডেবিট আর মূলধন হিসাবকে করতে হবে ক্রেডিট। আয় বিবরণী হিসাব ডেবিট হবে আর মূলধন হিসাব ক্রেডিট হবে। নিট ক্ষতি সাধারণত স্বাভাবিক জের হয় ডেবিট, আয় বিবরণীকে ক্রেডিট করতে হয় এবং মূলধন হিসাবকে ডেবিট করতে হয়। মূলধন হিসাব ডেবিট, আয় বিবরণী হিসাব ক্রেডিট। উত্তোলনকে যদি আমরা বন্ধ করতে চাই, উত্তোলনের স্বাভাবিক জের হয় ডেবিট, তাহলে উত্তোলন যেহেতু স্বাভাবিক যে ডেবিট তার বিপরীত করব আমরা উত্তোলন হিসাবকে করব ক্রেডিট, তার বিপরীতে আমরা মূলধনকে করব ডেবিট। যেমন যাবে ধরবো উত্তোলন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এই ছকের মাধ্যমে আমরা সমাপনী জাবেদা খুব সুন্দরভাবে দিতে পারবো যদি আমরা এটা খেয়াল রাখি। এই জিনিসটা যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে আমাদের সমাপনী জাবেদা দিতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, এটা রাজস্ব, সেবা আয়, যোগানা দেয় পাওনা, মোট রাজস্ব, বেতন খরচ, ভ্রমণ খরচ, ভাড়া খরচ, বিবিধ খরচ, বিমা খরচ, বিবিধ খরচের মধ্যে বিমা খরচ, সরবরাহ খরচ, প্রদেয় নোট খরচ, যন্ত্রপাতি খরচ, মোট এখানে কিছু খরচ দেওয়া আছে এবং কিছু আয় দেওয়া আছে এবং নিট লাভ দেওয়া আছে, যা মিলে উত্তোলন দেওয়া আছে 1000 টাকা। আমরা যদি এটা বন্ধ করতে চাই তাহলে সেবা আয়, এখানে আয় দেওয়া আছে 36,500 টাকা। তাহলে আমরা সকল আয়কে বন্ধ করার জন্য আমরা জানি সকল আয়ের ক্রেডিট ব্যালেন্স হয়। এখন যদি আমরা বন্ধ করতে চাই সকল আয় হয়ে যাবে ডেবিট, আর আয়টা সংশ্লিষ্ট হিসাব বছরের মধ্যে সীমাবদ্ধ। এটা মুনাফা জাতীয় সকল খরচ এবং মুনাফা জাতীয় সকল ব্যয়, তার মানে অস্থায়ী, এই অস্থায়ী হিসাবগুলোকে আমরা বন্ধ করব। তাহলে সেবা আয় হিসাব হবে ডেবিট আর আয় বিবরণী হিসাব ক্রেডিট। সকল প্রকার আয় আমরা বন্ধ করে দিলাম। এবার সকল খরচকে যদি আমরা বন্ধ করতে চাই, আমরা জানি সকল খরচের ডেবিট ব্যালেন্স হয়, যেমন বেতন খরচ ডেবিট, ভ্রমণ খরচ ডেবিট, ভাড়া খরচ, বিমা খরচ, সরবরাহ খরচ, প্রদেয় নোট খরচ, এই খরচগুলো সাধারণত ডেবিট হয়। তাহলে সকল খরচকে আমরা করে দেব ক্রেডিট, এর বিনিময়ে আয় সারাংশকে করে দেব ডেবিট। তার মানে এই খরচকে আমরা সব খরচের সাধারণত ডেবিট ব্যালেন্স হয়, সব খরচ বন্ধ করার জন্য করে দেব ক্রেডিট, আর এর বিপরীতে আয় সারাংশকে করব ডেবিট। তাহলে সকল প্রকার খরচ বন্ধ হয়ে যাবে। আমরা যেহেতু এখানে নিট আয় বিবরণী, এখানে যেহেতু আমাদের এখানে একটা নিট লাভ দেওয়া আছে 23,800 টাকা, তো এই 23,800 টাকার নিট লাভটাকে বন্ধ করতে গেলে আয় বিবরণীকে করব ডেবিট আর মূলধনকে করব ক্রেডিট, তাহলে বন্ধ হয়ে যাবে। আমাদের এখানে যেহেতু উত্তোলনের কথা বলা আছে 1000 টাকা, উত্তোলনকে বন্ধ করতে গেলে আমরা জাবেদা দেব মূলধন হিসাব ডেবিট আর উত্তোলন হিসাব ক্রেডিট, তাহলে উত্তোলন বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আয় বন্ধ করতে পারবো আমরা, আয় হবে ডেবিট, আর সাধারণত আয়ের ডেবিট জের ক্রেডিট জের হয়, আয় হয়ে যাবে ডেবিট আর আয় বিবরণী হবে ক্রেডিট। আর সাধারণত ব্যয়ের সাধারণত ডেবিট জের হয়। এই যদি ক্লোজিং এন্ট্রি দিতে চাই তাহলে সব ব্যয় হবে ক্রেডিট আর এর বিপরীতে আয় বিবরণী হবে ডেবিট। আর মূলধনকে নিট লাভকে বন্ধ করতে গেলে আয় বিবরণী হবে ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। আর যদি নিট ক্ষতি হতো তাহলে এই এন্ট্রিটা উল্টা হতো, মূলধন হিসাব ডেবিট আর আয় বিবরণী হিসাব ক্রেডিট। উত্তোলনের জন্য উত্তোলন হিসাব ডেবিট, মূলধন হিসাব ডেবিট আর উত্তোলন হিসাব ক্রেডিট, এভাবে আমরা বন্ধ করতে দিতে পারি, ক্লোজিং এন্ট্রি বলে এটা। আমরা এবার বিপরীত দাখিলা রিভার্সিং এন্ট্রি সম্পর্কে আলোচনা করব। হিসাবকাল শেষে সমন্বয় জাবেদা মাধ্যমে বকেয়া এবং অগ্রিম ব্যয় সংক্রান্ত যে সকল সম্পত্তি ও দায় হিসাব তৈরি করা হয়, নতুন হিসাবকালের শুরুতে বিপরীত দাখিলার মাধ্যমে সেই সকল সম্পত্তি ও দায়কে চলতি বছরের আয় ও ব্যয় হিসাবে সমন্বয় করা হয়। তার মানে নতুন হিসাবকালের শুরুতে বিপরীত দাখিলা দেওয়া, অনেক সময় এমসিকিউতে আসে বিপরীত দাখিলা কখন দেওয়া হয়, তাহলে এখানে আমরা একটা মনে রাখবো যে নতুন হিসাবকালের শুরুতে বিপরীত দাখিলা বা রিভার্সিং এন্ট্রি দেওয়া হয়। বকেয়া আয় ও বকেয়া ব্যয়ের সমন্বয় জাবেদাগুলো পরবর্তী হিসাবকালের শুরুতে উল্টিয়ে জাবেদা প্রদান করাকে বিপরীত দাখিলা বলে। তার মানে বকেয়া আয় ও বকেয়া ব্যয় সমন্বয় জাবেদা পরবর্তী হিসাবকালের শুরুতে উল্টিয়ে যে জাবেদা প্রদান করা হয় তাকে বিপরীত দাখিলা বলে।
অর্থাৎ আয় ও ব্যয়কে দুইভাবে গণনা থেকে রেহাই পাওয়ার জন্য কার্যকরভাবে লেনদেন লিপিবদ্ধ করার জন্য এই জাবেদা প্রদান করা হয়। বিপরীত দাখিলা হিসাব চক্রের একটি ঐচ্ছিক ধাপ, এটা কোনো আবশ্যিক ধাপ নয়। 4 ধরনের লেনদেনের বিপরীত দাখিলা প্রদান করা যায় সাধারণত। একটা হচ্ছে বকেয়া আয় সমূহ, বকেয়া খরচ সমূহ, অগ্রিম প্রদত্ত খরচ সমূহ, অগ্রিম প্রাপ্ত রাজস্ব সমূহ। এই 4 ধরনের লেনদেনের সাধারণত রিভার্সিং এন্ট্রি হবে। এছাড়া আর কোনো লেনদেনের রিভার্সিং এন্ট্রি হবে না। আমরা এই যদি 4টা জিনিস খেয়াল রাখি, অ্যাক্রুড রেভিনিউ, অ্যাক্রুড এক্সপেন্স, প্রিপেড এক্সপেন্স, আনআর্নড রেভিনিউ, এই 4 ধরনের লেনদেনের রিভার্সিং এন্ট্রি অর্থাৎ উল্টা দাখিলা হবে, পাল্টা দাখিলা বা বিপরীত দাখিলা বলে। অগ্রিম প্রদত্ত খরচ এবং অনুপার্জিত আয়ের জন্য বিপরীত দাখিলা প্রদান করার সময় মনে রাখতে হবে যে সমস্ত অগ্রিম সমূহকে প্রাপ্তির সময় বা প্রাথমিক পর্যায়ে সম্পূর্ণটা আয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে, সেই সমস্ত অগ্রিম খরচ প্রদান করার সময় এই সম্পূর্ণটা ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয়। সেগুলোর জন্য যে সমন্বয় দাখিলা দেওয়া হয় শুধুমাত্র সেগুলোর বিপরীত দাখিলা প্রদান করা যাবে। তার মানে এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে যে সমস্ত অগ্রিম আয় সমূহকে প্রাপ্তির সময় প্রাথমিক পর্যায়ে পুরোটাকে সম্পূর্ণটাকে খরচ প্রদান করার সময় সম্পূর্ণটাকে ব্যয় হিসাবে, আয় প্রদান মানে প্রাপ্তির সময় সম্পূর্ণটাকে আয় হিসাবে এবং খরচের সময় সম্পূর্ণটাকে খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে, সেগুলোরই বিপরীত দাখিলা হবে। যদি ইনিশিয়াল এন্ট্রিটা যদি অগ্রিম খরচ এবং অগ্রিম আয়কে, অগ্রিম প্রদত্ত খরচ এবং অগ্রিম আয়কে যদি ইনিশিয়ালি আয় হিসাবে অথবা খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয়ে থাকে, তারই বিপরীত দাখিলা হবে। যদি সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়ে থাকে অথবা দায় হিসেবে লিপিবদ্ধ করা হয়ে থাকে, তাহলে তার বিপরীত দাখিলা হবে না। উল্লেখ্য, অগ্রিম প্রাপ্ত আয় এবং অগ্রিম প্রদত্ত খরচ যদি শুরুতে অগ্রিম আয় ও অগ্রিম খরচ হিসাবে দায় বা সম্পত্তি হিসাবে গণ্য করা হয়, লিপিবদ্ধ করা হয়, তার আয়ের উত্তীর্ণ অংশের জন্য সমন্বয় দাখিলা প্রদান করা হয়, এর জন্য বিপরীত দাখিলা দেওয়া হবে না। তার মানে অগ্রিম প্রদত্ত আমি আবার বলছি, অগ্রিম প্রদত্ত খরচকে ইনিশিয়ালি যদি সম্পদ হিসাবে লিপিবদ্ধ করা হয় তাহলে রিভার্সিং হবে না। যদি ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয় তাহলে রিভার্সিং হবে। আর অগ্রিম প্রাপ্ত রাজস্বকে যদি ইনিশিয়ালি দায় হিসাবে লিপিবদ্ধ করা হয় তাহলে রিভার্সিং হবে না। যদি আয় হিসাবে লিপিবদ্ধ করা হয় তাহলে রিভার্সিং হবে। আমরা এখানে খেয়াল রাখবো একটু, সমন্বয় জাবেদা হিসাবকালের শেষে প্রদান করা হয়, আর বিপরীত জাবেদা পরবর্তী হিসাবকালের শুরুতে প্রদান করা হয়। তাহলে সমন্বয় জাবেদা প্রদান করা হয়, শিখলাম আমরা, সমন্বয় জাবেদা প্রদান করা হয় হিসাবকালের শেষে, আর বিপরীত জাবেদা প্রদান করা হয় পরবর্তী হিসাবকালের শুরুতে। এখন আমরা একটু বিপরীত জাবেদার একটু অংশ শিখব। বিপরীত জাবেদার একটা নমুনা দেখানো হলো এখানে। বকেয়া ভাড়া 1000 টাকা। যদি আমরা এটা সমন্বয় জাবেদা দিই তাহলে ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। যেহেতু ভাড়া হিসাবে লিখেছি তাহলে এটা খরচ হিসেবে লেখা হয়েছে, ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। এটাকে আমরা উল্টাইয়া জাবেদা যদি দেই তাহলে বকেয়া ভাড়া এখানে ক্রেডিট আছে, বকেয়া ভাড়া হিসাব ডেবিট আর ভাড়া হিসাব ক্রেডিট। জাবেদা ঠিক সমন্বয় জাবেদা ঠিক উল্টা হবে বিপরীত জাবেদা। মজুরি বকেয়া আছে 500 টাকা, এটার জন্য জাবেদা হবে মজুরি হিসাব ডেবিট, বকেয়া মজুরি হিসাব ক্রেডিট। এটাকে যদি আমরা উল্টায় জাবেদা দিই তাহলে জাবেদা হবে বকেয়া মজুরি হিসাব ডেবিট, মজুরি হিসাব ক্রেডিট। শুধু জাস্ট সমন্বয় জাবেদাটা উল্টা বিপরীতভাবে লিখব। শিক্ষানবিশ সালামি 9000 টাকা বকেয়া রয়েছে। শিক্ষানবিশ সালামি এখানে লেখা হয়েছে অনাদায়ী শিক্ষানবিশ সালামি ডেবিট, শিক্ষানবিশ সালামি হিসাব ক্রেডিট। অনাদায়ী শিক্ষানবিশ সালামি হিসাব ডেবিট, শিক্ষানবিশ সালামি হিসাব ক্রেডিট। তাহলে যেহেতু অনাদায়ী শিক্ষানবিশ সালামি হিসাব বা বকেয়া শিক্ষানবিশ সালামি লেখা হয়েছে, তাই আমরা এখানে এটাকে আমরা উল্টায় যদি জাবেদা দিই তাহলে শিক্ষানবিশ সালামি হিসাব ডেবিট আর অনাদায়ী শিক্ষানবিশ সালামি হিসাব হবে ক্রেডিট। সেবা প্রদান করে এখনো 5000 টাকা পাওয়া যায়নি। তার মানে সেবা প্রদান করে পাওয়া যায়নি, তার মানে যেহেতু এখানে সেবায় লেখা হয়েছে, আয় হিসাবে লেখা হয়েছে। এখানে শিক্ষানবিশ সালামি লেখা হয়েছিল মানে ইনিশিয়ালি এটাকে আয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছিল। যদি আয় হিসাবে লিপিবদ্ধ করে তাহলে অগ্রিম প্রাপ্ত আয়কে যদি আয় হিসাবে লিপিবদ্ধ করে, যেমন সেবা প্রদান করা হয় এখনো টাকা পাওয়া যায়নি, তার মানে বকেয়া আছে, তাহলে বকেয়া সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট। তাহলে এটার জন্য জাবেদা হবে, এটা যদি উল্টায় দিই তাহলে সেবা আয় হিসাব ডেবিট, বকেয়া সেবা আয় ক্রেডিট। শিক্ষানবিশ সালামি 1000 টাকা 2 বছরের জন্য পাওয়া গেছে। এখানে জাবেদা দেওয়া হয়েছে শিক্ষানবিশ সালামি হিসাব ডেবিট আর অগ্রিম শিক্ষানবিশ সালামি হিসাব ক্রেডিট। তাহলে এটাকে যদি আমরা উল্টায় জাবেদা দিই তাহলে অগ্রিম শিক্ষানবিশ সালামি হিসাব ডেবিট, শিক্ষানবিশ সালামি হিসাব ক্রেডিট। তার মানে ইনিশিয়ালি যদি আয় হিসাবে লিপিবদ্ধ করা হয়, অগ্রিম প্রাপ্ত আয়কে যদি
আয় হিসাবে লিপিবদ্ধ করা হয় তাহলে রিভার্সিং হবে, যদি সম্পদ হিসাবে লিপিবদ্ধ করা হয় তাহলে রিভার্সিং হবে না। ভাড়া অগ্রিম রয়েছে 10,000 টাকা, রেওয়া মিলে ভাড়া দেওয়া আছে 50,000 টাকা। তাহলে এখানে রেওয়া মিলে ভাড়া দেওয়া আছে, রেওয়া মিলে ভাড়া হিসাব দেওয়া আছে 50,000 টাকা। তার মানে ভাড়া হিসেবে লেখা হয়েছে, তার মানে খরচ হিসেবে লেখা হয়েছে, অগ্রিমটাকে খরচ হিসেবে লেখা হয়েছে। অগ্রিমটাকে যদি আয় হিসেবে লিপিবদ্ধ করা হয় তাহলে রিভার্সিং হবে, আর অগ্রিম খরচ যদি সম্পদ হিসেবে খরচ হিসেবে লিপিবদ্ধ হয় তাহলে রিভার্সিং হবে। তাহলে যাবে হবে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। এটাকে যদি আমরা উল্টায় লিখি তাহলে ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট। তাহলে এই ছিল বন্ধুরা আমাদের আজকের এই কার্যপত্রের প্রস্তুতকরণ কীভাবে হয় তা নিয়ে আলোচনা করেছি আমরা আজকের ক্লাসে। তারপরে সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, বিপরীত জাবেদা। তো বন্ধুরা, যারা আজকে এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে ক্লাস দেখেছেন সবাইকে ধন্যবাদ। যারা ক্লাসটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।